সময়ের সম্পর্ক, আজকে এত বড় বড় কথা বলছে নাহিদের বাপ দাদারা তখন আসলে কোন বাংলায় ছিল? পাকিস্তানের করাচিতে ছিল? ছিল না, বাংলাদেশেই ছিল। এবং ওর বাপ দাদা 14 গোষ্ঠীরা, মানে যারা এত বড় বড় কথা বলে, তারা তো এই বাংলাদেশেই এভাবেই তো জীবন যাপন করেছে। আর এখন তারা কি যেন সিঙ্গাপুর আমেরিকার মানে পাসপোর্ট নিয়ে যাবে। তো নাহিদ টাহিদ ওনারা একটুখানি স্বাভাবিক মানুষের কাতারে এসে একটু জীবনযাপন যদি করতো বুঝতে পারতো। ওনারা তো টাকা পয়সা কামিয়ে ঢোল হয়ে গেছেন। তো বাংলাদেশের মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, কিন্তু 5 আগস্টের পরে একটা বড় সংখ্যক আশঙ্কাজনক ভাবে কোটিপতি হয়েছে এবং সুইস ব্যাংকে টাকা জমা পড়েছে। তো 5 আগস্টের পরে সুইস ব্যাংকে টাকা কারা দিয়েছে? তারা যে বাংলাদেশের মানুষকে মিথ্যাচার করেছে, আওয়ামী লীগ অনেক দুর্নীতি করেছে। ভাই, তোমরা 2 বছর এই দুর্নীতি কেন প্রমাণ করতে পারলা না? কেন পারলে না? এত এত যে মানে হত্যার মিথ্যাচার করছে, সেটাও তো একটা স্ক্যামে পর্যবসিত হচ্ছে। গলায় পাউরুটি আটকে মরেছে, বলছে জুলাইতে মরেছে। টাকাগুলো নিতে হবে, মানে এই সংখ্যাটা আসলে সাধারণ মানুষকে বুঝতে হবে। এই স্ক্যামটা এই জন্য যে মাথা পিছু যে টাকাটা ধরেছে, টাকাটা গেছে কোথায়? যে মানুষটি জীবিত, এই যে টাকাগুলো ধরেছে, এখানেও একটা দুর্নীতি করেছে তারা। তো এখন সবকিছুই তো সামনে চলে এসছে। আমার মনে হয় আরেকটু ওয়েট করেন, আরো অনেক মজার মজার খেলা আমরা দেখতে পাবো। এখন কিন্তু ঢাকা না দিল্লি বলে না, আয় রাজুতে আয় বলে না, কারণ লোকজন রাজুতে গিয়ে এখন পিটায়, এজন্য বলে না। আর যেখানে আমরা তো দেখলাম একটা মেয়ের কাছে কিভাবে মার খেয়েছে মবের বাহিনী, এখন সারা বাংলাদেশের মানুষ পিটাবে এদেরকে। আসলে কি হয়েছে জানেন? এখন তো কিছু বলার নেই, তো তাই চিৎকার চেঁচামেচি করছে তারা, যাদের আসলে যাদেরকে আমরা অনেক সময় বলি যে বাঁশের চেয়ে কঞ্চি মোটা, কিংবা যে মানে ছাগলের 3 নম্বর বাচ্চা, এরকম একটা কথা আছে। তারাই চিৎকার চেঁচামেচি করছে। কিন্তু রাষ্ট্রের লোকজন, রাষ্ট্র অচল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এভাবেই ডিজেল আনতে হচ্ছে। 69,000 কোটি টাকা ব্যাংক থেকে তুলেছে 4.5 মাসে, যেখানে 2টো পদ্মা সেতু হতে পারতো। আমরা 2 দিন আগে দেখলাম একটা বাঁশের সাঁকো উদ্বোধন করছে বিএনপির একজন সংসদ সদস্য। টাকা পয়সা নেই, কোনো কিছু নেই, পুরো রাষ্ট্র দেউলিয়া, কিন্তু 69,000 কোটি টাকা কেন তুললো, কোথায় তুললো, কার কাছে গেল, এই প্রশ্ন কিন্তু ওরা করে না। এই প্রশ্নগুলো জনগণ যাতে না করে, সেই জন্য এই সকল চেঁচামেচি বাহিনীকে রাজপথে ছেড়ে দিয়ে রেখেছে। কারণ বাংলাদেশে যে মানুষের অবস্থা নাবিশ্বাস, বাংলাদেশ যে অচল জায়গায় চলে গেছে, সেটা যদি মানুষ একটু বুঝতে পেরে প্রশ্ন করে, তাহলে তো সত্যটা বেরিয়ে আসবে। এই কারণে এই এনসিপি বেয়াদব মব গোষ্ঠীকে আবারও ইউনূসের মতোই রাস্তায় ছেড়ে রেখেছে। এই 2 বছরে 3,500 বাচ্চা নিখোঁজ, হামে কিন্তু এখনো প্রতিদিন শিশু মৃত্যুর দিকে যাচ্ছে। কোনো কিছুকে তারা অ্যাড্রেস করতে পারেনি। খাল কেটেছে, এই অত্যাধুনিকের যুগে কোদাল দিয়ে খাল কেটেছে তারা। গাছ তারা কি করছে আপনি আমাকে বলেন? কোন উন্নয়নটা ঘটিয়েছে? কোন গণতন্ত্র রক্ষা করেছে? কোন সংস্কৃতি রক্ষা করেছে? তারা সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে, মহিবুল হাসান চৌধুরী সাবেক শিক্ষামন্ত্রী তার বাড়িতে আগুন দিয়েছে, মাশরাফি বিন মর্তুজা তার বাড়িতে আগুন দিয়েছে, আমাদের মতো 28 জন শিল্পী সাংবাদিককে ট্রাইব্যুনালে মামলা দিয়েছে। এগুলোই তো করছে। কিন্তু রাষ্ট্র যদি প্রশ্ন করে, 69,000 কোটি টাকা তুমি 4.5 মাসে কি করিয়াছো জনাব তারেক রহমান? তোমার বিড়ালকে খাওয়াইছো? উনি বিড়াল পালে, কিন্তু শিশুরা যে মৃত্যুর মুখে, সেটা তিনি বুঝতে পারেন না। কাজী জনগণ যাতে কোনো প্রশ্ন না তোলে, এই জন্য সকল চেঁচামেচি। এই যে হিজবুত তাহরির জঙ্গিরা, তারেক রহমানের সাথে তাদের ছবি পাওয়া যায়, নেতাদের সাথে জঙ্গিদের ছবি পাওয়া যায়, ভিডিও পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়, লস্করে তৈয়বার জঙ্গিরা বাংলাদেশে ঘোরাঘুরি করছে। এসবের কোনো প্রশ্নের উত্তর তো নেই। বাংলাদেশ বেদাতের দেশ, শরিয়া আইন লাগবে, খেলাফত লাগবে প্রতিষ্ঠা করতে। বোরখা মানে বাদে যে আমাদের যে শিশু ধর্ষণ হলো, মাদ্রাসায় বলাৎকার হলো, কটার বিচার আপনি পেয়েছেন বলেন তো? কাজেই বঙ্গবন্ধু কন্যার বক্তব্যের পরিপ্রেক্ষিতে জেলখানায় গত 2 দিন খাবার দেওয়া হয়নি, আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নিপীড়ন করা হয়েছে। এই প্রশ্ন জনগণ যদি তোলে,
সেই কারণেই এই অর্বাচীন গুলোকে রাজপথে ছেড়ে দেওয়া হয়েছে, এই মব জঙ্গি বাহিনী যারা 5ই আগস্টে পুলিশ হত্যা করেছে। 5 আগস্টে তো বঙ্গবন্ধু কন্যাকে স্থানান্তর করা হয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা আত্মগোপনে যেতে বাধ্য হয়েছে জীবন বাঁচানোর প্রয়োজনে। তাহলে এই যে বিভিন্ন জায়গায় পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছে, এটা কে করেছে? বিভিন্ন নেতা কর্মীর বাড়িতে কে আগুন দিয়েছে? গণভবন লুটটা কে করেছে? 32 নম্বর কে ভাঙচুর করেছে? এই প্রশ্ন জনগণ যেন না করে, সেই জন্য এই সকল হাবিজাবি চিৎকার করবার জন্য এই মব সন্ত্রাসী গোষ্ঠীকে রাজপথে নামিয়ে রেখেছে। বিভিন্ন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করবে, জনগণ ভয় পাবে, জনগণ যৌক্তিক প্রশ্ন করতে দ্বিধা করবে। এবং যেহেতু বঙ্গবন্ধু কন্যা বলেছেন আমি অবশ্যই ফিরবো, বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে, আমিও বাংলাদেশের মানুষকে ভালোবাসি, আমার কোনো মৃত্যু, কোনো হামলা মামলা কোনো কিছুই আমাকে থামাতে পারবে না, এই দৃঢ়তায় তারা ভয় পেয়েছে। কত কোটি মানুষ এই বক্তব্য শুনেছে, এটি তো স্পষ্ট। এখন এটি তো লুকানোরও কিছু নেই, গল্প করবারও কিছু নেই। তারা মিথ্যা দিয়ে এখন কোনো কিছু ধামাচাপা দিতে পারছে না বলে। এখানে আমি আরেকটা কথা বলবো, কত কোটি মানুষ এই বক্তব্য শুনেছে, আপনি এই কথা বললেন, তার মানে শেখ হাসিনাকে অবশ্যই দেশে আসতে হবে মানুষ শুনেছে এবং মানুষ বিশ্বাস করেছে। তো সেটা কার্যত দেখতে চাই ডিসেম্বরে। এইটা না হলে আবার কি হবে সেটাও, এইটার ব্যাপারে আবার কোনো চক্রান্ত হয় কিনা। শেখ হাসিনা যেহেতু বলেছেন উনি নিজে আসতেই হবে, এত কোটি কোটি মানুষ যেহেতু দেখেছে এবং সমর্থন দিয়েছে। আমি সবশেষে আরেকটা আর কি কিছু বলার আছে আপু? আমি একটা লাইনই বলবো, সেটি হচ্ছে আমাদের মানে আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন, যে যেখানেই আছেন, প্রত্যেকে নিজের জায়গায় নিজের দেশকে রক্ষা করবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। যার যেমন শক্তি, যার যেমন ক্ষমতা, যার যার জায়গায় দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে এই হায়নাদেরকে প্রতিরোধ করতে হবে। বঙ্গবন্ধু কন্যাকে দেশে ফিরিয়ে আনবার যে পরিবেশ পরিস্থিতি, নিরাপত্তার যে দাবি, সেটি জোরদার করতে হবে এবং সেই ব্যবস্থার ক্ষেত্রে আমাদের সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জি জি, ধন্যবাদ। একজন বলছেন যে মোরসালিন খান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেহারা কেন দেখাচ্ছেন না, বলবেন প্লিজ। আচ্ছা, চেহারা তো উনি সশরীরে আসতে চান। আমি ওনাকে দেখে এসেছি, ওনার সাথে আমার দেখা হয়েছে। তিনি মাশাআল্লাহ আল্লাহর রহমতে সকলের দোয়ায় ভালো আছেন, সুস্থ আছেন, কনফিডেন্ট আছেন। দেশের মানুষের জন্য তিনি চিন্তা করছেন, দেশের মানুষের জন্য তিনি আবার কি করে উন্নয়ন করবেন সেরকম ছোট ছোট নোট তিনি আগের বারের মতো এবারও করে রাখছেন। আপু, ওই নাগরিক টিভি একটা আমেরিকা থেকে বা কানাডা থেকে প্রচার হয়, তারা বলছে যে টিটো বলছে যে কালকে আমি দেখলাম শেখ হাসিনা মারা গেছে, শুধু শুধু আওয়ামী লীগ এগুলা নিয়ে। আপনার সাথে কি জীবিত দেখা হয়েছে না মৃত? আল্লাহ মাফ করুক, এবং এসব কথা যারা বলছে তাদের বিচার নিশ্চয় আল্লাহ করবেন। আমি শুধু নয়, আমরা অনেকেই বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা করে এসেছি। তিনি সকলের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছেন, আপনারা দোয়া করবেন। বঙ্গবন্ধু কন্যা যেমন বলেছেন তিনি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, এবং তিনি দেশের মানুষকে রক্ষা করবার জন্য, গণতন্ত্রকে রক্ষা করবার জন্য তিনি ইনশাআল্লাহ তিনি ফিরবেন। এই যে বলছে হাসু আপা নেই, তিনি পরলোক গমন। আমার মনে হয় এই সমস্ত ফালতু জিনিস আমরা না পড়ি, কারণ এগুলো ছাড়া তাদের তো আসলে কিছু করার নেই। এই গুজববাজরাই কিন্তু জুলাইতে যে সকল মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছিল, যে কারণে দেশটা আজকে ধ্বংসের পথে। এই বটবাহিনীর কথা আমার মনে হয় আমরা আলোচনা নাই বা করি। বটবাহিনী দুদিন পরে থাকবে না, সেই ধারাবাহিকতা 1975-এর 15ই আগস্ট এবং তার পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি এই বাংলাদেশে সেই সময়ের জিয়াউর রহমানের হাত ধরে জঙ্গি সন্ত্রাসীরা বাংলাদেশে অনুপ্রবেশ করা, বাংলাদেশে পুনর্বাসন হওয়া, তারা রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়া, নাগরিকত্ব পাওয়া, জিয়াউর রহমানের ধারাবাহিকতা, বেগম খালেদা জিয়া এবং আজকের তারেক রহমান পর্যন্ত যদি আমরা ধারাবাহিকতাকে ছোট্ট করে বলতে চাই, তাহলে এই টাইমলাইনটা হচ্ছে সেই জঙ্গি, সেই মানবতা বিরোধী যারা অপরাধী ছিল, সে রাজাকার আলবদর আল শামস যুদ্ধাপরাধী, পাকিস্তানের সেই যারা দোসর, তারাই কিন্তু চক্রান্তটা করেছে। সাথে বাংলাদেশের মির্জাফররা আছে, সেনাবাহিনীর
কিছু লোকজন আছে, এবং সেই ধারাবাহিকতা আপনি দেখেন, আমরা 17 আগস্ট ঘটেছে, 21 আগস্ট ঘটেছে, বাংলাদেশে জঙ্গিদের কিভাবে রাজত্ব হয়েছে, কিভাবে জামাতে ইসলামী এসে ক্ষমতায়িত হয়েছে, এবং প্রতিবারই বিএনপি সরকারের সাথে জামাত ইসলামী জঙ্গিরা, সেই হিজবুত তাহরির বলেন, জঙ্গি বলেন, তাদের কিন্তু প্রতিবার তারা কিন্তু পুনর্বাসিত হয়েছে, শক্তিশালী হয়েছে, ক্ষমতায়িত হয়েছে। 5ই আগস্ট 2024 পরবর্তী সময় ইউনূসের হাত ধরে বরং এই মেটিকুলার চক্রান্তের, যদি আমরা বলি কারা নেপথ্যের কারিগর কারা, তাহলে যেমন বিএনপি আছে, তেমনি ডিপ স্টেট বলেন, আপনি বাইরের অপশক্তি বলেন, তেমনি জামাত ইসলামী, বিএনপি, এরা প্রত্যেকেই কিন্তু একসাথে অভিন্ন হয়ে তারা 5ই আগস্ট ঘটিয়েছে। এবং সেই ধারাবাহিকতা আজকে আপনি দেখেন কারা ক্ষমতায় আছে এবং ক্ষমতায় থেকে আস্ফালনটা কাদের, অর্থাৎ আমরা সেই জঙ্গি, রাষ্ট্রদ্রোহী, সেই 71-এর পরাজিত শত্রুদের দ্বারাই কিন্তু এখনো আক্রান্ত, এবং এটি স্পষ্টত প্রমাণিত। এখন তাদের বিচারে কি হচ্ছে, তাদের তো আসলে যত ডেভিল আছে, যত জঙ্গি সন্ত্রাসী, তাদেরকে রক্ষা করবার তারা এজেন্সি খুলে বসেছে। আসলে আমার বলা উচিত এভাবেই যে যাহাই জামাত ইসলাম, যাহাই জঙ্গি, যাহাই সন্ত্রাসী, যাহাই মব, তাহাই এনসিপি, তাহাই বিএনপি, তাহাই জামাত ইসলামী, তাহাই হিজবুত তাহরির, এবং এরা একটা গোষ্ঠী যারা আজকের বাংলাদেশকে একটা ধ্বংসের জায়গায় পৌঁছে দিয়েছে। করার ব্যবস্থা করছিলে, তখন তোমাদের মনে ছিল না কোথায় দেশটা কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? তো আমি এটাই বলবো যে এখন তাদের বোধোদয় হচ্ছে, 2 বছর সময় লেগেছে বোধোদয় হতে, অনেক লম্বা সময়। এদের এতদিন পর বোধোদয় হচ্ছে যে তারা ভুল করেছে, এই ভুল করার পরে এর মাসুল তাদেরকে দিতেই হবে। এরা কেউ মাফ পাবে বলে আমার মনে হয় না। যদিও আমরা চাচ্ছি একটা বড় হৃদয় নিয়ে এদেরকে অ্যাসিমিলেট করতে, কিন্তু এটা হবে না, কারণ এখন সম্ভব না। এখন ওরা আর আমরা, এটা হয়ে গেছে, ওরা আর আমরা, ওদেরকে কিছুতেই আমরা আমাদের সাথে অ্যাসিমিলেট হতে দিব না এবং আমাদের সাথে মিশতে দিব না, এবং এটা একেবারে দীর্ঘ সত্য। কারণ এদেরকে মানে মানে ক্ষমা করে এরা মাথায় চড়ে গেছে, মাথায় এমনই চড়েছে যে বঙ্গবন্ধুর স্কাল্পচার সহ তার বাসা বাড়িটা, যেটা মেমোরিয়াল, বাংলাদেশের স্মৃতিকার ঘর, যেটা যেখান থেকে বাংলাদেশ তৈরি হয়েছে, সেইটাকে পর্যন্ত তারা ধ্বংস করেছে। সেটা যখন ধ্বংস করেছে, তাহলে তারা কি করে আশা করে যে হাসানের মতন একজন লাল বদল সে জনগণের কাছে ক্ষমা চায়? হ্যাঁ, তার হয়তো কিছু ফলোয়ার আছে, কনসার্টে গেছে, কনসার্ট তো সাকসেসফুল হয়নি, কারণ কনসার্টে তো বরং গন্ডগোল হয়েছে। তো এখন এটা যত শুরু, এটা সবে মাত্র শুরু হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে যে আরো কত কিছু হবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে হাসানের মতো লাল বদলদের। হাসানের মতো লাল বদলরা যতই বলুক যে এখানে কি বলেছে, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখছেন জানিয়ে তিনি বলেন, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার কে তুমি বাবা? কিন্তু কিছু না। আমি বিশ্বাস করতে চাই যে এমনটি করেছে সে হয়তো না বুঝেই করেছে, না বুঝে করে নাই, বুঝেই করেছে, তোমাকে উদ্দেশ্য করেই মেরেছে, কারণ তুমি লাল বদল। লাল বদলটা যে কি চিজ, এটা এখন হারে হারে টের পাচ্ছে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের প্রতিটি গ্রাম থেকে, গ্রামাঞ্চল থেকে সবাই টের পাচ্ছে লাল বদল কি জিনিস এবং কিভাবে তারা এক্সপ্লয়েট করে এইভাবে একটা সাধারণ ঘোষণা সরকারকে তারা সরিয়েছে। সুতরাং এই লাল বদলদেরকে কোনো মতেই লাই দেওয়া উচিত না, কোনো মতে প্রশ্রয় দেওয়া উচিত না। এই প্রশ্রয় পেয়ে তারা মাথায় উঠবে, এর মধ্যে কোনো ভুল নাই, তারা মাথায় উঠে গেছে অলরেডি। এইদেরকে থামাতে হবে, এবং এই যে প্রথম শুরু হয়েছে একটা বোতল মারা, এরপর আরো বোতল পড়বে তাদের গায়ে, তাদের শরীরে, তখন বুঝবে এই লাল বদলরাই তো তাদেরকে এইটা করবে। আর তো কি করবে? এক লাল বদল আর এক লাল বদলকেই মারবে। এটা তো একই, এটা তো হওয়া একেবারে ইনএভিটেবল, এটা হওয়া দরকারই ছিল, এটা হবেই, এটা জানতাম আমরা, এটা হবেই, কারণ এইটাই এখন শুরু হয়েছে। তারা নিজেরা মারামারি করেই মরবে, তার দোষারোপ করবে আমাদেরকে বা আওয়ামী লীগকে বা ছাত্রলীগকে। কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগ ওখানে কেউ ছিল না, লাল বদলরাই ছিল, তারাই ওখানে তাকে বদল ছুড়ে মেরেছে। আমি আশ্চর্য হবো না এরপরে আরো বদল মানে ছুড়ে মারা হবে কিনা তাকে, সেটার জন্য সে প্রস্তুত থাকা উচিত, এবং সে বোঝা উচিত যে হাসান যত বড় শিল্পী হোক, যখন তুমি দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছো, দেশের দ্রোহী বা
অ্যান্টি লিবারেশন ফোর্সেস এর এগেনস্টে তুমি যখন দাঁড়িয়েছো, তার মানে যারা মুক্তিযুদ্ধ চায়নি, যারা বাংলাদেশ চায়নি, তাদের সাথে তুমি যখন হাত মিলিয়েছো, তো সুতরাং তুমি একই পথের পথিক। সুতরাং তোমাকে কোনো মতেই আমরা অ্যালাউ করবো না কোন রকম কনসার্ট করতে বা কোনো ধরনের পাবলিক পারফরমেন্স করতে। তোমার ইউর ডেজ আর নাম্বারড, সোজা কথা, ইউর ডেজ আর নাম্বারড। এটাই বলবো তাকে যে তার ডেজ আর নাম্বারড, এবং তারা নিজেরা মারামারি করে মরবে, এবং এটাই হতে থাকছে যতই বিবৃতি দেখ আর যতই যা করুক। হ্যাঁ, আরেকটা বলেছে, একটা কথা বলেছে, এই হাসান বাদোয়া নিরেশ জাকেররা তো জাপাই পড়ছিল সেদিন। ঝাঁপাই বছর এখানে সে বলতেছে শিল্পীদের রাজনৈতিক বিবেচনা করা ঠিক নয়, জানিয়ে তিনি জানান একজন শিল্পী 5-10 বছরের জন্য শিল্পী নন, তিনি আজীবন। এটা তোমার উনি কি মনে রাজনৈতিক বিবেচনা ছাড়া সেবার নেমে গেছিল? সে 24শে জুলাই এবং 5ই আগস্ট তোমার মনে ছিল না এই কথাটা? এখন তুমি এই স্টেটমেন্ট দিচ্ছ, তখন তুমি রাজনৈতিক ভাবেই তো নেমেছিলে, রাজনৈতিক ভাবেই তুমি সরকার। অন্যরা যারা নেমেছে তারা রাজনৈতিক কর্মী ছিল বা রাজনীতির সাথে জড়িত ছিল, কিন্তু তুমি তো শিল্পী, যে শিল্পী হয়ে থাকো রাজনৈতিক, তাহলে তুমি তো একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করতেছো। তারপর একজন রাজনৈতিক দলকে যখন রিপ্রেজেন্ট করতেছো, তার মানে স্পষ্ট যে তুমি রাজনীতির সাথে জড়িত, এবং তোমরা এই শিল্পটাকে রাজনীতিকরণ করেছো। বাঙালি কৃষ্টি ঐতিহ্য যেটা আমাদের বর্তমান ছিল আছে, এবং সেটাকে তোমরা ইসলামীকরণ করে এইটাকে তোমরা একটা রাজনৈতিক দলের সাথে নিজেকে একাত্মতা ঘোষণা করে তোমরা 5ই আগস্ট ঘটনা ঘটিয়েছো 2024 সালে। সেটারই প্রতিফলন এখন 2026 সালে দেখতে পাচ্ছ, এবং সামনে আরো কিছু দেখতে পাবে। এটাই বলো, তোমার এই বক্তব্য আমরা মানতে রাজি না, এবং কেউ মানতে রাজি না। জনগণ, বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা মানবে না, কারণ তোমরা এটা নিজেরাই রাজনীতি করেছো। এই হাসানদের কারণে দেশের আজকে এই পরিস্থিতি, এই পরিণতি। এখন এই তার লালবদর দুস্তরা তাকে একটু বোতল ছুড়ছে, এখন সে আসলে না পারতেছে সইতে, না পারতেছে কইতে, এই জন্য একটা লালবদরদের বললো যে তোমরা এভাবে আর ভবিষ্যতে বোতল ছুঁড়ো না, বোতল ছুড়লে তো আমাদেরই লাগে, তাই না? এইভাবে বলতেছে আর কি, মানে তাদেরকে সান্ত্বনা খোঁজার চেষ্টা করতেছে। সে সান্ত্বনা খোঁজার চেষ্টা করতেছে। তো বোতল তো এখন লালবদরদের কাছে পড়েছে, পরবর্তীতে আরো অনেকের কাছে পড়বে। এটাই সে সাবধান হচ্ছে যাতে না হয়, কারণ এটা ছাত্র দলের লোকেরা, সে তো সে জানে না, ছাত্র দলের লোকরাও তো হতে পারতে পারে তার প্রতি। সুতরাং এটা এখানে বলে নাই নিউজটার মধ্যে, তারা নিজেরা মারামারি করে করবে। এটাই হচ্ছে বটম লাইন এখানকার এই নিউজটা। এরপরে আরেকটা খবর হচ্ছে, আমার একটা জিনিস মনে হচ্ছে কি, এই যে ধরেন এই হাসান লালবদর কিন্তু আবার বলতেছে তার এত বছরের সঙ্গীত জীবনে কেউ কোনোদিন একটা মানে টিস্যু ছুঁড়ে নাই। এবার এবার বুঝ যে 24-এর আগে তো তুই কিভাবে ছিলি, আর এখন কি করলি? 24 আগে তো সে সম্মানিত ভাবে ছিল, তার সম্মান দিয়েছে তাকে, সব গ্রুপই সম্মান দিয়েছে, সব রাজনৈতিক দলই তাকে, রাজনৈতিক দলের অনুসারীরা তাকে একসাথে বরণ করেছে, এবং বিদেশেও বরণ করেছে আমি জানি। কিন্তু সে এখন যেহেতু আইডেন্টিফাইড হয়ে গেছে লালবদর হিসাবে, একেবারে মার্কা মারা হয়ে গেছে, সুতরাং তার আর কোনো উপায় নাই এর থেকে বের হয়ে আসা। আর যে যেখানেই যাবে তাকে লালবদর হিসাবে চিহ্নিত করা হবে। সুতরাং সে এখন যতই আস্ফালন করুক, যতই আহাজারি করুক যে আমাকে এটা এইভাবে ট্রিট করে, আমাকে শিল্পী হিসাবে রাখেন, আমি শিল্পী হিসাবে থাকতে চাই, 10 বছর ধরে আছি, এইটা এখন কেউ শুনবে না। এটা আমি বলে দিতে পারি, ওদের নিজের দলের লোক শুনবে না, ওদের নিজের দলের লোকও শুনবে না। লালবদরদের এখন পুরোপুরি আমরা শ্রেণী বিন্যাস করে লালবদরদেরকে করতে হবে, সমাজ থেকে আলাদা করতে হবে। এই যে জুলাই, তথাকথিত জুলাই যোদ্ধা যে শব্দটা, এটাকে একেবারে নির্মূল করে দেওয়া হবে, শেষ করতে হবে। এই জুলাই বলে কিছু নাই। ওই যে একটা রিক্সা চালক যে বলেছে বুকের শার্ট খুলে যে তোমরা দেখছি, এটা তো নিয়ে সকাল কোথাকার খুব সত্য কথা বলেছে। এইটা আস্তে আস্তে এইটা একজন আজকে বলেছে, কালকে 10 জন বলবে, তারপর 100, 1000 বলে এটাকে স্ফুলিঙ্গের মতন ফুটে উঠবে। তখন এই লালবদরদের খুঁজে পাওয়া যাবে না, কোথায় গিয়ে ঝাঁপিয়ে পড়বে কোন পুকুরের মধ্যে কে জানে। বঙ্গোপসাগরে যেতে পারবে না, পুকুরের মধ্যে ঝাঁপিয়ে পড়ে ওখানেই মরবে তারা, ঝাঁপিয়ে পড়বে। গরিব মানুষের তো পেটে ভাত নাই, ওগুলোর মধ্যে পেটে ভাত নাই, খাওয়া নাই, তেল নাই, গ্যাস নাই, ইলেকট্রিসিটি নাই, কিছুই নাই দেশে।
সেটা না নিয়ে তারা পড়ে আছে অন্য কিছু নিয়ে পড়ে আছে, এইসব নিয়ে পড়ে আছে। মানুষ না খেয়ে মরতেছে, আর তারা এখানে জঙ্গিপনা কইরা আপনার উৎসব করতেছে, লাল বদলরা আবার বোতল ছুটতেছে। বদল ছুটেছে তারা, মানে আইডেন্টিফাই করেছে, ভালো করেছে। বদল ছুটে খুব বুদ্ধিমানের কাজ করেছে আমি বলবো। আমাদের কাজটা তারা এগিয়ে নিয়েছে, যত তারা এগিয়ে ততই ভালো। রাইট, যত এগোবে ততই ভালো, তারাই কাজটা আগাই দিচ্ছে, অসুবিধা নাই, আমাদের কাজ দ্রুতই তারা আগাচ্ছে। আরেকটা খেয়াল করছেন কিনা, সাইফুল হক হচ্ছেন এই ইয়ের নেতা, এই কমিউনিস্ট বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা। ওনার খুব মনে হইতেছে আবার ওই ভারত বিদ্বেষ, ঢাকা না দিল্লি। এখন উনি বলতেছেন শেখ হাসিনাকে নিয়ে নাকি কার্ড খেলতেছে, শেখ হাসিনা কার্ড খেলতেছে ভারত। এটা তামাশা দেখেন, ভারতের মতো একটা রাষ্ট্রে, না এরা কেমন রাজনীতি করে, ভারতের মতো একটা রাষ্ট্রে একটা বিদেশি সংবাদ মাধ্যমের সাংবাদিকদের ক্লাব বা সংগঠন এফসিসি একটা সংবাদ সম্মেলন করবে, ভারত সরকারের সুযোগ আছে এখানে হস্তক্ষেপ করার? না, গর্দবের মতো এইটা বলে। ভারত কনস্টিটিউশনে আছে এটা প্রাইভেট অর্গানাইজেশন যদি কোনো অনুষ্ঠান করে সেটার সাথে তারা সম্পৃক্ত হয়, এটা সরকারি কোনো অনুষ্ঠান না, এবং এটা আওয়ামী লীগেরও অনুষ্ঠান না। সুতরাং এই যে সাইফুল হক, এই লোকটা আমি কোনোদিন ওকে দেখতে পারি না, এই হচ্ছে একটা চিঙ্কু বাম, থাকে আলিশান বাড়িতে, থাকে এয়ার কন্ডিশনের ভিতরে, এবং সেখান থেকে সে টিভিতে এসে বড় বড় কথা বলতো শেখ হাসিনার মানে সরকারের আমলে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে তাকে আমরা সুযোগ দিয়েছি। এটা আমাদের দুর্বলতা নিয়ে সে রীতিমতো একেবারে এখন জেলে আছে, সবসময় সে এই কথা। রাশেদ খান মেনন থেকে তারা বেরিয়ে গেছে, রাশেদ খান মেননের গ্রুপটা আলাদা। না, বললাম তার ভাই মহিবুল হক ছিল সচিব, ছিল মহিবুল হক সচিব ছিল, তাকে তো জেলের মধ্যে ঢুকে রাখছে। তো এখন এই সাইফুল হক যে এই যে চিঙ্কু বাম, এই যে মানে এখন জামাতি আর তারিক দিয়ার সাথে হাত মিলিয়েছে, তারিকের মধ্যে চিঙ্কু বাম আছে, তো এরা বুঝতেছে না এদের কি পরিণতি হবে, একে খুঁজে পাওয়া যাবে না এদেরকে। কারণ এখন বলতে ভারতের কোনো দরকার পড়েনি হাসিনা কার্ড প্লে করতে, বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে বা সম্পর্ক নিচের দিকে যেতে। এই সম্পর্কটাকে নষ্ট করতেছে এই চিঙ্কু বামরাই এবং বর্তমান সরকারের যেসব অথর্ব এবং মূর্খ টাইপের যেসব মিনিস্টার গুলো আছে বা তাদের মুখপাত্র গুলো আছে, যে মাঝে মাঝে মুখপাত্র যে কথাবার্তা কষা জাহিদ একটা আছে, তারপর আরেকটা আছে যে বলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও এটার পর শিলং সালাউদ্দিনও উল্টাপাল্টা কথা বলতে শুরু করেছে। এরাই যথেষ্ট এদেরকে ক্ষমতা থেকে নামিয়ে নেওয়ার জন্য। এবং এই যে সাইফুল হকের মতো লোকরা যারা তাদের সঙ্গী বা তাদের পার্টনার ইন ক্রাইম, তারা এরা যে এই যে 5ই আগস্টের পরে যেসব মারা গেছে পুলিশ অফিসাররা এবং পুলিশ এবং আওয়ামী লীগের কর্মীরা, আওয়ামী লীগের নেতারা তাদের বাড়িঘর পুড়ে গেছে, এরাও এটা ইন্ধন যোগাচ্ছে এবং এরা রীতিমতো প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিল হাসিনার মানে স্বৈরাচার বলে হাসিনাকে তারা আখ্যায়িত করেছে। তো এদের দ্বারা দেশে যে কিছু হবে না এটা সবাই বুঝে গেছে এবং এরা কোনোদিনও কিছু করতে পারবে না। তো এখন এই সাইফুল হকের মতন লোকরা যদি দেশের নেতা হয় তাহলে সে দেশের কি বলবো ভবিষ্যৎ বসে বলার নাই। সে বলেছে, তার বক্তব্যটা হলো 24 সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ভারতের বাংলাদেশ নীতির পরাজয় হলো, দেশটির নীতি নির্ধারকরা তা থেকে কোনো শিক্ষা নেয়নি। তাইলে বাংলাদেশ নীতির পরাজয় হলো ভারতের, তাইলে বাংলাদেশের কি আমেরিকা নীতির জয় হইলো কে? এইটা বলতে চাই। বাংলাদেশে যে ভারতের নীতি ছিল, ভারতের নীতিতে কি বাংলাদেশ চলতো? এই যে একটা কথা বলেছে, এটা তো ভুল কথা বলেছে। বর্তমানে তো আমরা দেখতেছি বাংলাদেশ আমেরিকার নীতিতে চলতেছে। যে আমেরিকার নীতি চলে তাহলে কিভাবে সে ভারতের নীতি করেছে? ভারতের কোন নীতিতে, ভারতের যে পলিসি, কোন পলিসি 15 বছরে আমাদের আওয়ামী লীগ সরকার ফলো করেছে সেটা বলে নাই। সে একটা ভেগ টার্ম বলে দিয়েছে ভারত। ওরা তো সারা জীবনই ভারতের বিরুদ্ধে কথা বলে এসছে। ভারত মানে তার মনে হচ্ছে আধিপত্য। আচ্ছা, ভারত যদি আধিপত্য হয়ে থাকে তাহলে তোরা চাল, ডাল, লবণ, পেঁয়াজ
ইন্ডিয়ান মুভি, ইন্ডিয়ান শাড়ি, এগুলো কেন ব্যবহার করো তোমরা? তোমরা এগুলো কেন ব্যবহার করো? এটা বন্ধ করে দাও, তাহলেই হবে। দেখি তোমরা কি করে সার্ভাইভ করতে পারো। অলরেডি তো দেশের অবস্থা খুব খারাপ করে দিয়েছে। তো এই অবস্থা তারা এই যে নীতি নির্ধারণকে তারা থেকে কখনো শিক্ষা নেয়নি। আরো তো শিক্ষা নেওয়ার কিছু নাই। ভারত একটা বৃহৎ দেশ, এটা সুপার পাওয়ার, এটা মিনি সুপার পাওয়ার তারা, এবং এই এশিয়ার রিজিয়নে তারা সুপার পাওয়ার। তাদের কথায় উঠে বসে এশিয়ার অনেক দেশ। তো এখন ভারত যে এখন পর্যন্ত যে দয়া দাক্ষিণ্য দেখাচ্ছে বাংলাদেশের প্রতি, সেই দয়া দাক্ষিণ্য যে বন্ধ করে দিলে এই বাংলাদেশের অবস্থা যে কি হবে, বাংলাদেশ বলে বাংলাদেশ থাকবে বলে আমার মনে হয় না। বাংলাদেশ তখন কি হবে এটা একমাত্র উপরওয়ালাই জানে। আর যদি ভারত খেয়ে ফেলে তখন কি করবে তারা? তখন এক হুঙ্কার দিলেই তো পুরো বাংলাদেশ খেয়ে ফেলতে পারবে তারা, তাদের তো বেশি সময় লাগবে না। আর শেখ হাসিনার আমলে আমরা কখনোই ভারতের কাছে নথি স্বীকার করিনি। আমরা শেখ হাসিনা আবার যেটা করেছিলেন, ভারতের মতন থাকবে, আমরা আমাদের মতো থাকবে। আমাদের সরবরাহিটি বা আমাদের সার্বভৌমত্ব কখনো বিলিয়ে দেওয়া হয়নি। এই জিনিসটা এই সাইফুল হকের মতো লোকজন গুলা বুঝে না। এই সাইফুল হকের লোকগুলা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস লোক আমাদের বাংলাদেশের পলিটিক্স এর মধ্যে। এদেরকে একেবারে নির্মূল করা উচিত, কারণ এরা না এদিকে যায় না ওইদিকে যায়। যেটা এক্সট্রিম রাইটে যায় তা বুঝতাম, যেটা জামাতে ইসলামীরা আছে এক্সট্রিম রাইট, কিন্তু তোমরা তো মাঝামাঝি আছো, না দক্ষিণে না দক্ষিণে না বামে। বামের নামে মাত্র বাম বলো, কিন্তু তোমরা আসলে ডানপন্থী বেশি কার্যকলাপ বলে। শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ শহরে কি বলেছে, এখানে কোন সমাবেশে নারায়ণগঞ্জ শহরে তাদের একটা সমাবেশ ছিল, এই সমাবেশে উল্টাপাল্টা কথা বলছে। শহীদ স্মরণে সমাবেশে সরকার তাদের দুইটা শহীদ হয়েছে। শহীদ হলো কি করতে? তারা কি এই ইসলামিক যুদ্ধ করেছে যে শহীদ হয়েছে? এই শহীদ শব্দটাই ব্যবহার করা উচিত না। একটা সরকারকে তোমরা ক্ষমতাকে নামানোর জন্য আন্দোলন করছো, আন্দোলন করতে গিয়ে যদি কেউ মারা যায় সেটাকে শহীদ বলে? আমি জানি না ইসলামের কোন ধারাতে শহীদ আছে, আমি তো পাই না। আমি তো শহীদ পাই যারা বদরের যুদ্ধতে মারা গেছে বা কোন ইসলামিক যুদ্ধতে মারা গেছে, ইসলামকে স্টাবলিশ করতে গিয়ে মারা গেছে, তখন তাদেরকে শহীদ বলা যায়। এরা কোথায়? এরা তো বামপন্থী, এরা মারা গেলে শহীদ হলো কি করে? এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়া বলে যে বিএনপি, এটাও তো ভুল। এটা উনি তো একটা আর্মি কুর মধ্যে মারা গেছে। একদিকে কবে হবে? এদেরকে আদৌ সুবুদ্ধি হতে হবে নাকি এরা আসলে দালালি করে যাবে? একদিকে সে আবার এটা বলতেছে, এটা ডাইকটমির একটা নিয়ে আসছে সে এখানে। নরেন্দ্র মোদীকে সে প্রধান চরিত্র করে বলতেছে যে একদিকে নরেন্দ্র মোদী ভ্রাতৃত্বের বার্তা দিচ্ছে, অন্যদিকে বাংলাদেশের চাপে রাখতে হাসিনা কার্ড ব্যবহার করছে। আচ্ছা, ওদের হাসিনা কার্ড ব্যবহার করার তো দরকার পড়তেছে না। হাসিনাকে নিয়ে তোমরা ভীত হয়ে আছো, তোমরা জানো যে হাসিনা ফিরে আসলে তোমাদের কি অবস্থা হবে, সেই জন্য তোমরা এত ভীত হয়ে আছো। গণ-অভ্যুত্থান মালিকানা প্রতিষ্ঠা করতে যারা সেটাকে প্যাটেন্ট করার চেষ্টা করছেন তারা এই আর যে গণ-অভ্যুত্থান বলে যে শব্দটা তারা ব্যবহার করতো, আমি তো গণ-অভ্যুত্থান বলতে রাজি না। এটা একটা সাধারণ ছাত্র আন্দোলন। এই আন্দোলনটাকে নিয়ে প্যাটেন্ট করার চেষ্টা করতেছে কে এটার মালিক বা এটা কে করেছে। এটা নিজেদের মধ্যে মারামারিটা এখন যখন হবে তখন চরমে পৌঁছাবে। এটা আজকে দেখে রাখো বিপুল, আমি বলতেছি দর্শক কিন্তু আপনারাও দেখে দেখেন যে এরা নিজেদের মধ্যে মারামারি করবে। আমি জুলাই করেছি, এই যে মারামারি করবে দুজনে মিলে, তখনই বোঝা যাবে কে জুলাই করেছে আর কে জুলাই করে, কার কি উদ্দেশ্য ছিল। তো এখন নিজেদের কথাতে নিজেরাই ধরা পড়ে যাচ্ছে, নিজেদের কথাতে তারা নিজেরাই ধরা পড়ে যাচ্ছে। এই যে এদের পরিণতি কি আসলে? এরা কবে সংশোধন হবে? আমি এদের পরিণতির কথা, সংশোধন হলো না, এরা সংশোধন হয়নি, এরা কোনোদিনও সংশোধন হবে না। বামপন্থীরা সবসময় আমাদের দেশের জন্য একটা বিস্ফোরা বামপন্থীরা। এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এরা এই বামপন্থীরাই মিসলিড করে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। এই যে হত্যাটা যেটা হয়েছিল, তার পরিবারে 18 জন সরকার ছিল, আমার বন্ধু শেখ কামাল সহ যে মারা গেছিল 15ই আগস্টে, তার জন্য দায়ী বেশিরভাগই এই বামপন্থীরা যেভাবে বুঝিয়েছিলেন বঙ্গবন্ধুকে, আমরা ভুল করেছিলাম কিছু কিছু বামপন্থীদের কাছে আমাদের আস্থাটা রেখে, ওই আস্থাটা তারা দুর্বলতার সুযোগ নিয়ে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে, বঙ্গবন্ধুকে মেরেছে। এই বঙ্গবন্ধুকে মারার উদ্দেশ্যই ছিল প্রথম থেকে তারা, কারণ তারা সবসময় অরাজকতা সৃষ্টি করতে চায়।
তারা চীনপন্থী হোক আর রাশিয়ান পন্থী হোক, যাই হোক, এই বামরা বাংলাদেশে কোনোদিন ভালো চায়নি। এবং আমি মুক্তিযুদ্ধের সময় মনে আছে যে বামপন্থী যারা করতো তারা সবসময় বলতো এটা হতে সময় লাগবে। তারা ভিতরে ভিতরে কিন্তু পাকিস্তানের সাপোর্টার। এই সাইফুল হক, আমি বলে দিতে পারি, এরা পাকিস্তানের সাপোর্টার, এরা কখনোই মুক্তিযুদ্ধের পক্ষের লোক না। এই সাইফুল হকরাই এই দেশটাকে অ্যান্টি বাংলাদেশ, অ্যান্টি ভারত, অ্যান্টি আওয়ামী লীগ রাজনীতি করে। তারা, তাদের রাজনীতিটাই হচ্ছে এইটা, এই তিনটা করে বেস করে তারা রাজনীতি করে। তাদের আর কোনো রাজনীতি নাই। তাদের রাজনীতি থাকার কথা হচ্ছে দেশের মানুষের জন্য, সেটা তারা করে না। তাই না? এই যে মনে করেন আমরা আজকে বললাম যে লালবাদর হাসান আর সাইফুল, এরা তো সবাই, এরা তো এই যে সব লালবদরদের জোট, এরা দেশটাকে এই আজকে করুণ পরিণতির দিকে নিয়ে গেছে। এদের কি হবে? এদের তো শুভ না হলে কি হবে? আমি যেটা এখন আমাদের যে প্রোগ্রাম হচ্ছে, যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে, আমরা যদি সত্যি সত্যি মানে একটা সুড়ঙ্গ তৈরি করে একটা কাউন্টার আন্দোলন তৈরি করে গড়ে তুলতে পারি, তাহলে দেখা যাবে এরা ভেসে যাবে, এদেরকে খুঁজে পাওয়া যাবে না। আর যদি না হয়, তখন যদি অন্যভাবে হয়, তাহলে এদেরকেও তখনও খুঁজে পাওয়া যাবে না। তখন তারা গর্তের মধ্যে ঢুকে যাবে, অথবা তারা যে পরিণত শেষ, একদম নিধনের পথে চলে যাবে। আর নিধনের পথে জন্য যাবে, এরা সবাই আইডেন্টিফাইড হয়ে গেছে লালবদর হিসাবে। এই হাসান বলো, এই সাইফুল বলো, বা আরো যারা আছে, যে সাকি আছে, আর বামপন্থী আরো কয়েকটা আছে, নাহিদ সাহেব, এগুলো তো ডানপন্থী। এরা 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 তো সফর আগেই শেষ হবে। এরা কেউ থাকবে না, এরা সব দৌড়ে পালাবে। তখন দেখা যাবে তাদের ত্রাহি ত্রাহি দাম। এটাই আমি বলবো, কারণ এছাড়া এদের কোনো বাঁচার উপায় নাই। কারণ এরা যে কার্যকলাপ করতেছে এখন এই বর্তমানে, এই কার্যকলাপে তাদেরকে একেবারে মানে পিছন দিকে ঠেলে দিয়েছে। এতে বের হয়ে আসা তাদের পক্ষে খুব অসম্ভব ব্যাপার, খুবই অসম্ভব ব্যাপার। যাক, আমরা পরে আলোচনায় যেতে চাই একটু দুনিয়া জুড়েতে অনেকগুলো বিষয় আছে, তবে আমরা আজকে গ্রিসের দিকে একটু মনোযোগ দিতে চাই। গ্রিস উপকূলে অবৈধ অভিবাসীর ঢল, এর মধ্যে 72 জনই আছে বাংলাদেশি অভিবাসী। গ্রিসে এইভাবে যেতে সময় মানে এই যে গ্রিস কিংবা স্পেনের দিকে যাওয়ার সময় বহু অভিবাসী মারা যায় নৌকায় করে, সাগর পার হওয়ার সময়, ভূমধ্য সাগর, লিবিয়া থেকে যাওয়ার সময় ভূমধ্য সাগর পার দিকে বহু অভিবাসী মারা যায়। অনেকের খোঁজই পাওয়া যায় না। নিশ্চয়ই আপনার রিপোর্টটা নজরে পড়েছে যে এই অভিবাসীর দল কেন, এটা থামানোর কোনো উপায় কি নাই? এটা থামানোর উপায় হচ্ছে একমাত্র, আমি বাংলাদেশেই বলি, সিলেটের কাছেই, যে বাংলাদেশে যে লোকজন এইভাবে যায়, মানে রেগুলার পথে যেতে পারতেছে না। এটা খালি সুদানের তো না, সব প্রতিটা দেশে, ইউরোপের প্রতিটা দেশের দিকে তাদের উদ্দেশ্য হচ্ছে গ্রিসে গিয়ে ওখানে একটা কোনো মতে থাকা, তারপরে ইউরোপের বিভিন্ন দেশে পড়া বা কানাডার দিকে আসা। তো এইভাবে যে অভিবাসীরা আসছে, বা এইভাবে যে ওরা জোর করে আরেকটা দেশে আসতেছে, যেটা মানে এটা বোঝা যাচ্ছে যে আমাদের দেশের যে জনসংখ্যার যে পলিসিটা, এই পলিসিটা ঠিক না। এই পলিসিটাকে ঠিক করতে হবে আগে আমাদের বাংলাদেশকে বা সুদানকে। কারণ একটা দেশ থেকে আর দেশে যাচ্ছে, এর মধ্যে বহু লোক লাইফের রিস্ক নিয়ে যাচ্ছে, মনে করতেছে মানে আমি যদি নদীর ওপারে যাই, ওপারে গিয়ে চাষাবাস করে ভালো করতে পারবো। এপারে যা ছিল দেখতে গেছে, ওপারে গিয়ে তাই দেখতেছে। এনারা যে আসছেন কষ্ট করে, আমার তাদের প্রতি সম্পূর্ণ সহানুভূতি দেখে আমি বলতেছি, এরা এসে এখানে যে কষ্টের জীবনটা যাপন করতেছে, এটা কিন্তু তারা বুঝতে পারতেছে না। মানে যদি তারা ভালো চাকরি বাকরি নিয়ে আসতো তার একটা কথা ছিল, কিন্তু তারা একদম অনিশ্চিতের মধ্যে আসছে। অনেকে দেখা যায় তারা পাসপোর্টও ফেলে দেয় দালালদের মাধ্যমে। এই যে দালাল চক্র একটা গড়ে উঠেছে আমাদের দেশে, সব সরকারের সময়, এমনকি আমাদের আওয়ামী লীগ সরকারের সময়ও দালাল চক্ররা 2 হাতে টাকা বানিয়ে নিচ্ছে, যে তুমি গেলেই ওখানে তোমার ঠিক হয়ে যায়, তুমি এই পথে যাও। তো এই যে পথগুলো দেখায়, এই পথগুলো এই দালাল চক্রগুলোকে যদি দেশে আইন করে বন্ধ করতে না পারলে এইটা থাকতেই থাকবে। এই দুশোর মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগই হচ্ছে বাংলাদেশি,
72 জনই বাংলাদেশি। 72 জন বাংলাদেশি বলেছে, কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল অর্ধেকই হয়তো বাংলাদেশ, 100-র উপরে হয়তো বাংলাদেশি হবে। 200-র উপরে শরণার্থী আটক হয়েছে, এর মধ্যে 72 জনের পরিচয় পাওয়া গেছে বাংলাদেশ, নাম 31 জন সুদানি, আমি বলি, একজন মিশরীয়। আজ থেকে অনেক বছর আগে, 90-এর মাঝামাঝি বা 90-এর প্রথম দিকে, যখন বিএনপি সরকার পাওয়ারে ছিল, বাহামাস বলে একটা আইল্যান্ড আছে যেখানে আমি ইউনিভার্সিটি অফ বাহামাসের প্রফেসর ছিলাম। ওখানে হঠাৎ করে আমার কাছে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বাহামাসের ফোন আসলো, কয় তুমি তো অরিজিন কানাডিয়ান, বাট তোমার কি বাংলাদেশি না তুমি? হ্যাঁ। এখানে আমরা 4 জনকে পেয়েছি, তারা জাহাজে করে, মানে কানাডিয়ান আইল্যান্ডে, ক্যানাডিয়ান আইল্যান্ড না, এটা বাহামাস আইল্যান্ড, একটা আলাদা আছে, বাহামাস আইল্যান্ড আলাদা দক্ষিণে, এটা আরেকটা দেশ, এটা আলাদা দেশ, কমনওয়েলথ দেশ, ব্রিটিশ ইয়েরা ছিল ওখানে, আমেরিকার পাশে, হ্যাঁ ব্রিটিশ কলোনি ছিল একসময়, এখন স্বাধীন দেশ তারা। তো বেশিরভাগই আমাদের ওয়েস্ট আফ্রিকান লোকজন ওখানে, আর সাধারণ বেশি 65-35 পপুলেশন। এইখানে বাঙালি কখনো দেখা যায়নি। আমি প্রথম বাঙালি দেশে ছিলাম কিছুদিন, তার আগে আরেকজন ছিলেন, এবং তার আগে একজন বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গলের বাঙালি একজন ছিলেন, আর কেউ বাঙালি নেই, ইন্ডিয়ান পাকিস্তানি অনেকে ছিল। কিন্তু আমার যেহেতু আমার অ্যাপয়েন্টমেন্ট অন্য টাইপের ছিল, মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্স এর সাথে আমার যোগাযোগ ছিল, আমি লিখেছিলাম কানাডা বাংলাদেশ বোথ, আমি নাগরিক। তো ওই হিসাবে আমাকে ফোন করেছিল যে তোহাল ভাই গিয়ে আমার সাথে ওখানে দেখা করেছে, যখন কমনওয়েলথ কনফারেন্সে গেছিলেন। তো ওখানে দেখা করে বলছে দুইটা ফ্যামিলি, 4 জন মেম্বারকে আমরা পেয়েছি, এরা ইংরেজি বলতে পারছে না, তুমি যদি এসে ইন্টারপ্রেট করে দাও। গিয়ে দেখলাম দুইটা ইয়াং কাপল, তারা কি করে নৌকা করে চলে এসছে, কি করে এসছে, ওটা ইতিহাস, বহু ইতিহাস। তো আমরা আমাদের ফ্যামিলি সহ, আমার ফ্যামিলি সহ, ওর ভাবি সহ, আমরা ডাল ভাত নিয়ে খাই টাই দিয়ে তাদেরকে জেলে রাখলো। এখন তাদের দেশের নিয়ম হচ্ছে এই ইলিগালি যারা আসবে তাদেরকে দেশে পাঠিয়ে দিবে। তো এরা যেটা করলো, বেমিল অনেক খুব দয়ালু ছিল, এদেরকে দেশে না পাঠিয়ে এদেরকে আমেরিকাতে পাঠিয়ে দিয়েছে তারা। আচ্ছা, ফ্লোরিডা পাঠাচ্ছে, ফ্লোরিডা একদম নিউ ইয়র্কে পাঠিয়ে, আমেরিকাতে গিয়ে তারা ডিটেনশনে ছিল, আমেরিকাতে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, বাংলাদেশে পাঠাই দিছে, আমেরিকা পাঠিয়েছে। এরা আমেরিকার হাতে হ্যান্ড ওভার করে দিয়েছে, কেন ওরা বলছে যে ওই ফ্লোরিডার রিভার ধরে আসছে, তার মানে তারা মনে করছে আমেরিকাতে আসছে, ওদের যে দেশ থেকে আসবে সেই দেশে তারা পাঠিয়ে দিবে। এরা ফ্লোরিডার দিক থেকে আসছে, কিউবার থেকে এসছে, কিন্তু কিউবার কথা না বলে ফ্লোরিডাও ঢুকতে চাইছিল। হ্যাঁ ঢুকেছে, ঢুকে ওখান থেকে থাকতে পারে না, ওখান থেকে তারা বাহামাস চলে আসে, মনে করছে এখান থেকে যদি কোনো মতো অন্যদিকে যেতে পারে। তো আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে, একজন ছিল ডাক্তার, যে তোমরা এই রিস্কটা নিয়েছো করো, বাংলাদেশের অবস্থা তো খারাপ, আপনারা জানেন তো খালেদা জিয়া পাওয়ারে, এখন আমরা এইসব বলে তো লাভ নাই, এই দেশের নিয়ম আছে, প্রত্যেকটা দেশের নিয়ম আছে। তো এই ঘটনাটা এই জন্য বললাম, এটা ফ্যাক্ট, এই ঘটনা এই জন্য বললাম যে তারা এখন ভালোই আছে, একটা ফ্যামিলি থেকে গেছে, আর বাকিরা ব্যাক টু বাংলাদেশ চলে গেছে। তাদের কি হয়েছে আমি জানি না। একটা টিকলো কেমনে ওখানে আমেরিকাতে গিয়ে কোনো কাউকে ধরেছে, কোনো লয়ারকে ধরেছে, বা কাউকে ধরে, কোনো তো দালাল আছে, দালাল তো সব দেশেই আছে, তো ধরে এটা করেছে। কারণ আমাদের বাঙালির দালাল আছে, আবার স্প্যানিশ দালাল আছে, অনেক ধরনের আছে। তো এই গ্রিসেও তাই, গ্রিসের মধ্যে গ্রিক লোকরা অনেক দালাল আছে, এই দালালরা আবার বাংলাদেশের দালালদের সাথে যোগাযোগ করে বলছি এতটা লোক আনো, আমি এত টাকা তোমাকে ডলার দিব। এই যে ডলারের মোহে বাঙালি যে দালাল গুলা, তারা এইসব নিরীহ বাংলাদেশি লোকজনকে এনে উপকূলে ছেড়ে দিচ্ছে। এটা যে কত বড় মানবতাহীন কাজ, এটা মানে বলতে পারবো না। তারা তো কষ্ট করে গেছে, যাওয়ার পথে অনেক কষ্ট হয়েছে, 20 লাখ টাকা 30 লাখ টাকা খরচ করে অনেক টাকা জমি জমা বিক্রি করে আসে। এটা ঘটনা আমি অনেক জানি, এটা কারণ আমি ইমিগ্রেশন ক্যানাডাতে কাজ করেছি কিছুদিন, কাউন্সিলর হয়ে আমি দেখেছি যে এরা কিভাবে মানে নিজের প্রপার্টি বিক্রি করে চলে আসতে চাচ্ছে। কারণ মনে করে বিদেশে আসলে একটা লাইফ সেটেল হবে, এটা সেটেল করতে করতে তাদের অর্ধেক লাইফ চলে যায়। যদি প্রফেশনাল হয়ে কেউ আসে সেটা আলাদা ব্যাপার, যেরকম আমরা প্রফেশনাল হয়ে এসছি, এখানে প্রফেশনাল হয়ে আসলে এটা আলাদা ব্যাপার, গভর্নমেন্ট তোমাকে সবকিছু দিবে। কিন্তু ইলিগালি আসলে সবসময় প্রবলেমে থাকে, কয়েক বছর চায় তার ওইটা স্ট্যাটাস ঠিক করতে। তো এই যে গ্রিসে এসছে, গ্রিস থেকে যাবে ইটালিতে বাঙালি ভর্তি, স্পেন, ওখানে টিকতে না পারে তার ফ্রান্সে না টিকতে পারে ইংল্যান্ড, অথবা ওখানে না বেলজিয়াম, এইভাবে পুরো ইউরোপে ছড়িয়ে পড়বে। তো এই যে দালালদের একটা চক্র, আমি যেটা পয়েন্টটা বলতে চাচ্ছি এখানে দর্শক বিন্দুর জন্য, যে আপনারা সাবধান হন, এইসব দালাল চক্রের মধ্যে পড়বেন না।
আপনারা বৈধভাবে চেষ্টা করেন আসতে, ছাত্র হয়ে, না হয় কোনো জব নিয়ে, ছাত্র হয়ে এসেও এখানে এসে জব অ্যাপ্লাই করতে পারে এখানে ডিগ্রি নিয়ে, তাহলে হবে। কিন্তু অবৈধভাবে এসে বা ভিজিটার্স হয়ে আসেন, তারপরে ব্যবস্থা করেন, তা না। এই যে অবৈধভাবে মানে নৌকার মধ্যে নিয়ে লাইফ রিস্ক নিয়ে, এই যে নৌকাতে আসার পথে, ওইটা তো আমরা জানি না কতজন মারা গেছে, এটা যে এখানে কোথা থেকে পালিয়ে দিয়েছে আমরা তো জানি না। ওদের অরিজিনটা কোথা থেকে হয়েছে, কিভাবে তারা এই গ্রিস উপকূলে আসলো, এটা তো এই খবরটার মধ্যে আমরা পেলাম না। আমি খুঁজতেছিলাম এই গ্রিস উপকূলে তারা কিভাবে পৌঁছালো, কোথা থেকে পৌঁছালো, তারা মাল্টা হয়ে আসলো নাকি অন্য কোনো দ্বীপ থেকে আসলো, ওই দ্বীপে কি করে আসলো তারা, ওই দ্বীপে যদি এসে থাকে তারা কিভাবে আসলো। যার জন্য আমাদের গ্রিন পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট যখন বিদেশিরা দেখে তখন সন্দেহের চোখে দেখে। এই কিছু ব্যক্তিবর্গের জন্য প্রফেশনালরা এটা সাফার করে। ধরো তুমি সাংবাদিক, প্রকৃত যারা তুমি সাংবাদিক, তুমি একটা কনফারেন্সে আসতেছো বা প্যারিসে আসতেছো বা গ্রিসে এথেন্সে আসতেছো, তুমি সাংবাদিক অফিসিয়ালি আস, কিন্তু তোমার পাসপোর্ট 4 বার দেখবে তারা। এটাই সত্য কি আসলে এখানে থেকে যাবে না তো কি হবে? কারণ এনারা প্রেসিডেন্স তৈরি করে দিবে, একটা এমন একটা ঘটনা তৈরি করে দিয়েছে যার জন্য সব বাংলাদেশের জন্য এই ঘটনা হচ্ছে। এবং কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়াতে একই জিনিস হচ্ছে। আমেরিকা তো ট্রাম্প এখন অনেক বাংলাদেশিকে ট্রেনে উঠে পাঠিয়ে দিয়েছে, ইললিগাল যারা আছে। তো এই যে গ্রিসের যেটা এটা খুবই দুঃখজনক ঘটনা যে গ্রিসে এই ধরনের ঘটনাটা হয়েছে। আশা করি ভবিষ্যতে আর হবে না। ওকে, এখন একটু ইরান ইস্যুতে কথা বলি। আমরা একটু ইরান সম্পর্কে একটু জানতে চাই। ট্রাম্প বলছে সে এই বৃহস্পতিবার সে যেটা বলছিল ওভাল অফিসে, হোয়াইট হাউসের ওভাল অফিসে যেটা বলছিল যে এই ট্রাম্প যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগির শেষ হবে বলে তার বিশ্বাস, সে বিশ্বাস করে। আবার এদিকে ধরেন হুতির হামলায় ইয়েতে বহু লোক হয়েছে, 30 জন, ইয়েমেনের সামরিক ঘাঁটিতে হুতির হামলায় 30 জন মারা গেছে, সেনা 30 জন মারা গেছে বলে। আবার সৌদি আরবও ভয় পাচ্ছে যে এই ইয়েতে হুতি এবং ইরাকি শিয়ারা হামলা, মিলিশিয়ারা হামলা চালাতে পারে, মিলিশিয়ারা। আমি দেখি আমার একটা রিপোর্ট আছে, রিপোর্টটা আমি একটু পড়ি বা আমি সামারাইজ করে দিচ্ছি। ইরান কেন্দ্রিক সংঘাতটি মূলত এখন হরমুজ প্রণালীতে সম্পদ নৌ চলাচল চুক্তি, একটি নতুন আঞ্চলিক প্রতিরক্ষা চুক্তি এবং চলমান প্রক্সি বা পরোক্ষ হামলার বিষয়বস্তুগুলোকে ঘিরে আবির্ভূত হচ্ছে। এটাই হচ্ছে মেন টার্গেট। এই কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা জানিয়েছেন যে যুদ্ধের সমাপ্তি ঘনিয়ে এসেছে, যদিও সামুদ্রিক ও আঞ্চলিক নিরাপত্তার গুরুত্বহীন বিষয়গুলো নিয়ে উত্তেজনা এখনো বিদ্যমান আছে। এটা ট্রাম্পের কথা। কূটনৈতিক আঞ্চলিক ঘটনাবলীতে দেখা যাচ্ছে হরমুজ প্রণালী বিষয়ক আলোচনায় যে ইরান ও ওমান এই গুরুত্বপূর্ণ প্রণালীটা হরমুজ স্ট্রেটস নিয়ে নৌ চলাচলের পথের যে চ্যানেল গুলা বা রুট নির্ধারণ করার পদ্ধতি সম্মত হয়েছে এবং ইরানি কর্মকর্তা জানিয়েছেন যে একটা কাঠামো চুক্তি চূড়ান্ত পর্যায়ে এসেছে। এটা অনুমোদনের পথে আজকে বা কালকে যে কোনো সময় হতে পারে। ওই শুধু একটা সেকশন হরমুজ প্রণালীর যে কি ধরনের জাহাজ চলাচল করবে এবং ফি নির্ধারণ যেটা করার, সেটাও ইরানকেই তারা ভার দিচ্ছে। এটা একটা হয়েছে ইরানের বক্তব্য। ইরানের যে একটি কাঠামো চুক্তি চূড়ান্ত হয়েছে, তবে যুক্তরাষ্ট্র ও ওমান দুজনেই শর্তগুলোর বিষয়ে পুরোপুরি নিশ্চয়তা দেয়নি এবং এতে যুক্ত হয়নি। এছাড়াও তেহরানের ওয়াশিংটনের সাথে সরাসরি আলোচনা বিষয়টি অস্বীকার করেছে। তেহরান এখন পর্যন্ত স্বীকার করতেছে না তারা ডাইরেক্ট আমেরিকার সাথে আলোচনায় বসেছে, অস্বীকার করেছে। তো যেটা নতুন প্রতিরক্ষা চুক্তি যেটা হয়েছে, কি হয়েছে, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, মক্কায় একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। কারণটা কি? তারা এই তিনটা দেশই ভীত এখন ইরান তাদের প্রতি মিসাইল মারতে পারে ইরান আমেরিকার সাথে যুক্ত করার জন্য। তো তারা আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়া এবং ক্ষেপণাস্ত্র হুমকির পরিপ্রেক্ষিতে এই চুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো এক পক্ষের ওপর হামলা, সবার ওপর হামলা, যদি একটা সৌদি আরবকে হামলা করে তাহলে পাকিস্তান, কাতার এরা একসাথে, ওমান এরা একসাথে চলে আসবে
যে তুরস্ক চলে আসবে এদেরকে হেল্প করতে। তো পাকিস্তান, তুরস্ক, কাতার এবং এই সৌদি আরব মিলে যে চুক্তিটা করতেছে এর উদ্দেশ্য একটাই, ইরানকে ঠেকানো। এটা তো আমেরিকার তো সেই জুটে তো আমাদের বাংলাদেশে যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশ বাংলাদেশও- সেনাবাহিনী বাংলাদেশও যাচ্ছে। বাংলাদেশ কিন্তু বাংলাদেশে একা পাঠাইলেই তারা প্রতিহত করতে পারবে। হ্যাঁ, আচ্ছা, একটু আলোচনা, 1 সেকেন্ড আলোচনা করি মাঠ পর্যায়ে কি হচ্ছে। মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে হুতি বিদ্রোহীদের তৎপরতা। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা তাদের হামলা অব্যাহত রেখেছে। তাদের হামলা অব্যাহত রেখেছে, জোরদার করেছে, এবং ইয়েমেনের মারির এলাকায় সৌদি ঘাঁটি এবং সরকারি বাহিনীকে লক্ষ্যবস্তু করেছে তাদের কয়েকটা মিসাইল। তো সামরিক প্রস্তুতি কি হচ্ছে, ডিফেন্স প্যাক্ট কি বলতেছে, এখানে ডিফেন্সটা কি হচ্ছে? বিভিন্ন প্রতিবেদন থেকে যা জানতে পারলাম আমি, যে আঞ্চলিক জোট বাহিনী মিলিশিয়াদের সম্ভাব্য সম্মিলিত হামলায় মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে। একই সময় মার্কিন অস্ত্র ভান্ডারের বর্তমান অবস্থা নিয়ে ওয়াশিংটনের অভ্যন্তরে বিতর্ক চলছে। যে ডিফেন্স প্যাক্ট যেটা হয়েছে, বেসিক্যালি মিলিটারি রেডিনেস বা হুতিদের অ্যাকশন, মিলিটারি রেডিনেসটা তো বলতেছে যে কোয়ালিশন ফোর্সেস, যেটা মানে সৌদি আরব, পাকিস্তান, কাতার, তুর্কি, এরা মিলে, এর মধ্যে যদি বাংলাদেশও আসে আমি আশ্চর্য হবো না। এরা পোটেনশিয়াল কোঅর্ডিনেটেড অ্যাকশনে যেতে চাচ্ছে, যে মিলিশিয়াদেরকে কন্ট্রোল করার জন্য। হুতিদের যে মিলিশিয়াটা আছে যে ইরাকে, এটাকে কন্ট্রোল করার জন্য। কিন্তু এটা এর মধ্যে ভয়ে আছে যে অস্ত্র ভান্ডার যেটা আছে সৌদি আরবে, যেটা বিরাট অস্ত্র ভান্ডার আছে, সেটার প্রতি আক্রমণ যদি হয় তখন তাদের কি অবস্থা হবে। এটাই আর কি ইরানের একটা অল্প কথা। এটা ইরানের গ্রেটেস্ট সিচুয়েশন 3টা 15 মিনিটে বা ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইমে। বাংলাদেশ টাইমে 1টা সামথিং হবে। তাইলে বৃহস্পতিবার যে ওভাল হাউসে যেটা প্রেস কনফারেন্স করে যুদ্ধ বন্ধের একটা দেখতেছে, সেটা এখনো বলতেছে যুদ্ধ প্রায় শেষের দিকে। হ্যাঁ, যুদ্ধ শেষের দিকে আসতে এখনো সময় লাগবে, কিন্তু হরমুজ প্রণালীটা খুলে যাবে এবং চলাচল করবে যাতে তেলের দামটা কমে আসে। এটাই মেন উদ্দেশ্য করেছে তারা। একেবারে